আসসালামু আলাইকুম সবাইকে। বোটাজোর আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা অধ্যায় ৫ পড়তেছিলাম বায়োলজির। অধ্যায়ের নাম হচ্ছে খাদ্য, পুষ্টি এবং পরিপাক। ঠিক আছে? তো আজকে যেগুলো পড়াবো সেক্ষেত্রে একটা কাজ আপনাদের উপর ছেড়ে দেবো, হ্যাঁ? এই যে একটা টপিক আছে খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার, সেইখানে দেখবেন যে একটা ছক আছে, ঠিক আছে? ওই ছকটা ২ বার রিডিং দিবেন। আর যেই নরমাল লেখাগুলো আছে থিওরিগুলা, ওইগুলো হালকা একটু পড়বেন, ঠিক আছে? ওগুলো আপনাদের উপর ছেড়ে দিলাম, সেখানে বোঝানোর তেমন কিছু একটা নাই, ঠিক আছে? তো এগুলো আপনারা কী করবেন, একটু রিডিং দিবেন। আর যেই জিনিসটা আজকে পড়াবো মেইনলি, যেটা অনেক কিছু পড়ানোর আছে এখানে, সেটা হচ্ছে কি এই পরিপাক বা ডাইজেশন, ঠিক আছে? পরিপাক বা ডাইজেশন পড়াবো। আচ্ছা, পরিপাক কি? আমরা যে খাবারটা খাই, খাবারটা হজম হইতে হবে। খাবারটা হজম হইতে হবে। হজম হওয়ার যে প্রক্রিয়াটা, হজম করার জন্য খাবারটাকে ছোট করতে হয়। আমরা মুখের মধ্যে কাইটা ছোট করি, তারপর সেটা আমাদের পেটে যায়, পেটে থাকে কিছুক্ষণ, তারপর হজম হয়, তারপর সেখান থেকে শক্তি উৎপন্ন হয়, আমাদের শরীরে শক্তি যায়। এই প্রসেসটাই হচ্ছে কি পরিপাক, ঠিক আছে? তো খাদ্য যে হজম হওয়ার প্রক্রিয়া, সেটা কি পরিপাক। কারণ খাদ্য যে পরিপাক হয় কয়ভাবে হয়, এটা ২ রকমের পরিপাক থাকতে পারে, ঠিক আছে? পরিপাকটা হয় ২ ভাবে। একটা কি, একটা হচ্ছে গিয়ে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে রাসায়নিক পরিপাক, আরেকটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক, যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাকটা কি? যান্ত্রিক পরিপাক নাম শুনে বুঝতে পারছি যে যন্ত্র রিলেটেড কিছু একটা, যন্ত্র মানে কি বোঝায় আমরা? আমাদের মুখের ভিতর যেই পরিপাকটা হয়, মুখের ভিতর যে কাজটা হয়, আমাদের মুখের ভিতরে কি আছে? দাঁত আছে না? হ্যাঁ, দাঁত আছে, জিহ্বা আছে, তারপর কি আছে, লালা, জিহ্বা আছে, লালা গ্রন্থি আছে, লালা উৎপন্ন হয়। তো আমাদের মুখের মধ্যে যে খাদ্য কেটে, যে খাদ্য চিবানোর ফলে খাদ্যগুলো ছোট হয়, তারপর হচ্ছে লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়, জিহ্বা থেকে জিহ্বা দ্বারা আমরা হচ্ছে যে খাবারটাকে ইচ্ছা মতো লাড়াই, হ্যাঁ? তারপর খাবারগুলোকে ছোট করি, চিবানোর পরে যে লালা মিশ্রিত হয়ে যে খাবারটা আমাদের গলায় যায়, হ্যাঁ? এই গলায় যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে পরিপাকটা হয়, দাঁত দিয়ে কাটা, চাবানো, ছোট করা, টুকরা করা, ঠিক আছে, মণ্ড আকারে তৈরি করা, এই সবগুলা কাজ যে করে, এটা হচ্ছে গিয়ে যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাকটা কই হয়? মুখের ভিতরে হয়, ঠিক আছে? যান্ত্রিক পরিপাকটা হয় মুখের ভিতরে হয়। আর দ্বিতীয় ধাপটা হচ্ছে রাসায়নিক পরিপাক। এখানে রাসায়নিক পরিপাক দেখেই বুঝতেই পারতেছি যে রসায়ন রিলেটেড কিছু, মানে এখানে এনজাইমের ভূমিকা থাকবে কিছু, এনজাইম, কোএনজাইম, এগুলোর কাজ আছে, এনজাইম কোএনজাইমের কাজ আছে। এখন এনজাইমগুলো কই নিঃসৃত হয়? আমাদের পেটে, ক্ষুদ্রান্ত্রে, বৃহদান্ত্রে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের পাকস্থলিতে। এগুলাই তো হচ্ছে মোটামুটি কি রাসায়নিক পরিপাক, ওইসব জায়গায় হয়। বিভিন্ন রস, গ্যাস্ট্রিক রস, পাচক রস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম, এই সবগুলার সমন্বয়ে খাদ্য যে আমাদের দেহে শোষণযোগ্য হয়, শোষণ উপযোগী হয়, সেটা হচ্ছে কি রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাক মানে কি? বিভিন্ন ধরনের রসের সমাহার যেখানে থাকে। আর যান্ত্রিক পরিপাক বিভিন্ন যন্ত্রের কাজ যেখানে থাকে। এখন যন্ত্রটা কি? আমাদের দাঁত একটা যন্ত্র। আর রাসায়নিক পদার্থগুলো কই থেকে আসতে পারে? আমাদের পেটের মধ্যে কোন কোন জায়গা থেকে আসতে পারে? পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এগুলো থেকে। তো টেক ইট ইজি, কীভাবে? যান্ত্রিক পরিপাক হচ্ছে আমাদের মুখের ভিতর হয়, আর বাকি কাজগুলো হয় রাসায়নিক পরিপাক, ঠিক আছে? ওকে, তো এখন এই পরিপাক যেহেতু আমরা পড়তেছি, পরিপাক তো একটা যেই সিস্টেমের মাধ্যমে হয়, সেই সিস্টেমের জন্য কাজ করে কি? সেই সিস্টেমের জন্য কাজ করে হচ্ছে পরিপাকতন্ত্র, ঠিক আছে? পরিপাকতন্ত্র যদি কাজ করে, এই পরিপাকতন্ত্র নিয়ে আমাদের কিছু পড়াশোনা আছে। আচ্ছা, কোনো যদি আমরা তন্ত্র যদি পড়তে যাই, হ্যাঁ, তন্ত্র যদি পড়ি, তন্ত্রর ক্ষেত্রে 2টা জিনিস থাকে। একটা কি থাকে? নালী থাকে, আর কি থাকে? গ্রন্থি থাকে। একটা নালী থাকবে, একটা গ্রন্থি থাকবে, ঠিক আছে? নালী থাকবে আর গ্রন্থি থাকবে। নালী আর গ্রন্থির সমন্বয়ে তন্ত্র গঠিত হয়। এখানে যেহেতু পরিপাক তন্ত্রের কথা বলা আছে, তাহলে এখানেও কি থাকবে? একটা নালী থাকবে, একটা গ্রন্থি থাকবে। তো নালীটা কি? পরিপাক নালী, হ্যাঁ? পরিপাক বা পৌষ্টিক নালী, ঠিক আছে? পরিপাক বা পৌষ্টিক নালী, হ্যাঁ? আরেকটা গ্রন্থি থাকবে। নালী যেহেতু একটা পেলাম, আরেকটা কি থাকবে? গ্রন্থি থাকবে। তাহলে সেটা কি হবে? পরিপাক বা পৌষ্টিক গ্রন্থি, হ্যাঁ? পরিপাক বা পৌষ্টিক গ্রন্থি, ঠিক আছে? তো আমরা কি পেলাম? তন্ত্র কি দ্বারা গঠিত হয়? নালী এবং গ্রন্থি দ্বারা, ঠিক আছে? আর আমরা পড়তেছি পরিপাক তন্ত্র, তাই পরিপাক তন্ত্র যেহেতু, তাহলে পরিপাক নালী থাকবে আর একটা পরিপাক গ্রন্থি থাকবে। আচ্ছা, পরিপাক নালী আছে, পরিপাক গ্রন্থি আছে। পরিপাকের ক্ষেত্রে যেগুলো আমরা ইউজ করি, পৌষ্টিক টার্মটা ইউজ করি। তাহলে পরিপাক গ্রন্থিকে আমরা বলতে পারি পৌষ্টিক নালী, এবং পরিপাক গ্রন্থিকে আমরা কি বলতে পারি? পরিপাক গ্রন্থিকে আমরা বলতে পারি
পৌষ্টিক গ্রন্থি, ঠিক আছে, পৌষ্টিক গ্রন্থি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনাদের জন্য আমি আগে একটা চিত্র এঁকে রাখছি, ঠিক আছে। তো এই চিত্রটার মাধ্যমে মোটামুটি এই পৌষ্টিক নালী সম্বন্ধে যা কিছু আছে তা আমরা আলোচনা করব। আচ্ছা, পৌষ্টিক নালী কই থেকে শুরু হয়? এই যে আমাদের, এটা কিন্তু আমাদের মুখ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মুখ, আমাদের মুখ। এই মুখ থেকে শুরু করে এই যে একদম এই পায়ুছিদ্র পর্যন্ত যে অংশটা, পায়ুছিদ্র, এটা হচ্ছে পায়ুছিদ্র, এই পর্যন্ত যে অংশটা, এই সমগ্র অংশটাকে আমরা পৌষ্টিক নালী হিসেবে বিবেচনা করি। তো এই পৌষ্টিক নালীর প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পার্টে নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের মুখ, হ্যাঁ, একটা মানুষ এঁকে রাখছি, এটা হচ্ছে মুখ। তো এই মুখের এখানে আমরা একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, এই যে এই জায়গাটুকু, হ্যাঁ, এই জায়গাটুকু দেখতে পারতেছি, এটার নাম হচ্ছে গিয়ে মুখগহ্বর, হ্যাঁ, এটা হচ্ছে কি মুখগহ্বর। এখানে কি থাকে এই মুখগহ্বরে? মুখগহ্বরের মধ্যে দাঁত থাকে, জিহ্বা থাকে, এগুলোতে আমরা কি করি, আমাদের ঠোঁটটাও আছে সামনে, ঠিক আছে, মুখগহ্বরে। তো এইগুলো দিয়ে আমরা কি করি, চাবাই, তারপর হচ্ছে খাদ্যকে ছোট করি, ঠিক আছে। লালা গ্রন্থি থাকে এখানে। তো এই মুখগহ্বরে কি হয়, মুখগহ্বরে খাদ্য প্রথমে কাটা হয়, চিবানো হয়, এগুলো কই হয়, মুখের ভিতরে হয়, ঠিক আছে। তো এই প্রথমে এই পৌষ্টিক নালীর শুরুর দিকে যে অংশটা আমাদের মুখের সাথে সংযুক্ত, মুখের ভিতরে যে ফাঁকা জায়গাটা করলে যে জায়গাটুকু আমরা দেখি আর কি সোজা হিসাব, সেটা হচ্ছে কি মুখগহ্বর, সেই অংশটা হচ্ছে মুখগহ্বর, ঠিক আছে। তো এই মুখগহ্বরের পরে কি, যে আমাদের প্রথমে কি দেখলাম, আছে কি, মুখ আছে বাহির দিয়ে যেটা দেখতে পারতেছি, মুখটা করলে ভিতরে যে ফাঁকা জায়গা সেটা হচ্ছে মুখগহ্বর। তো মুখগহ্বরের পরে আমরা কি পাবো, মুখগহ্বরের পরে আমরা পাবো হচ্ছে গিয়ে এই যে এতটুক যে অংশটা আছে না, এই যে এতটুক যে অংশটা দেখতে পারতেছি, এই অংশটাকে আমরা কি বলবো, এই অংশটাকে আমরা বলবো কি, গলবিল, হ্যাঁ, এই অংশটাকে বলবো গলবিল বা আমাদের গলা, হ্যাঁ, আমাদের গলা বা গলবিল। এখানে কি হয়, গলবিলটা কি করে, এই মুখের যে খাদ্যটা আছে সেটার পরবর্তী ধাপে যে নালীটা আছে, এই যে আমরা কি নালীটা দেখতে পারতেছি, এই যে নালীটা দেখতে পারতেছি না, এই নালীটার নাম হচ্ছে গিয়ে অন্ননালী, এই নালীটার নাম হচ্ছে অন্ননালী, হ্যাঁ, অন্ননালী। অন্ন মানে কি, অন্ন মানে হচ্ছে কি খাবার, মানে খাবারের নালী। আচ্ছা, মুখ দিয়ে আমরা খাদ্য চাবালাম, এই খাদ্যটা গলায় গেল, হ্যাঁ, গলার কাজ কি, গলার কাজ হচ্ছে যে মুখ থেকে যে খাবারটা আমরা পেলাম মণ্ড আকারে ছোট ছোট করা, ওই খাবারটাকে, এই খাবারটাকে কী করবে, অন্ননালীতে পাঠাবে। অন্ননালী কি মানে খাদ্যনালী, অন্ননালী, অন্ন মানে খাদ্য, মানে খাদ্যনালী। আচ্ছা, এই খাদ্যটা কি করবে, এই অন্ননালীটা করবে কি, এই খাদ্যটাকে পাকস্থলীতে ট্রান্সফার করবে। এই যে আমরা গোল একটা রাবার জাতীয় আবরণে আবৃত একটা গোল একটা বেলুনের মতো দেখতে পারতেছি, এটা কি, এটা হচ্ছে আমাদের পাকস্থলী, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পাকস্থলী, এটা হচ্ছে আমাদের পাকস্থলী, এই পাকস্থলী, ঠিক আছে। অন্ননালী থেকে খাদ্যগুলো কি, অন্ননালী কী করবে, খাদ্যগুলো পাকস্থলীতে পাঠাবে। আমরা খাবার খেলাম, মুখগহ্বর থেকে চাবালাম, চাবানোর পর খাবারটা কই গেল, গলবিলে গেল। গলবিল কী করলো, এই খাবারটা এর পরবর্তী ধাপে অর্থাৎ অন্ননালীতে পাঠালো। অন্ননালী কী করলো, খাবারটাকে পাকস্থলীতে পাঠালো। পাকস্থলী কী করবে, খাদ্যটাকে অন্ত্রে পাঠাবে, ঠিক আছে, অন্ত্রে। এখন অন্ত্রের হচ্ছে দুইটা পার্ট, হ্যাঁ, অন্ত্রের হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত আর একটা হচ্ছে বৃহদন্ত্র, ঠিক আছে। এই যে এই অংশটুকু যে আছে, এই অংশটুকু হচ্ছে কি অন্ত্র। অন্ত্র কয় রকমের, দুই ধরনের, একটা কি ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, আরেকটা কি, আরেকটা হচ্ছে বৃহদন্ত, ক্ষুদ্রান্ত বৃহদন্ত। ক্ষুদ্রান্তটা কি, এই যে পাকস্থলী যে এখানে গেল, এই যে নালীটা দেখতে পারতেছি না মোটা, এই মোটা নালীটা দেখতে পারতেছি, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। আর এই যে পেঁচানো যে নালীটা দেখতে পারতেছি, পেঁচানো নালী, পেঁচানো নালীটা হচ্ছে গিয়ে বৃহদন্ত, ঠিক আছে, এই পেঁচানো নালীটা বৃহদন্ত, ঠিক আছে। এখন আমরা ওই প্রতিটা পার্ট একটু বিস্তারিত ব্যাখ্যা সহকারে আলোচনা করি, ঠিক আছে, ব্যাখ্যা সহকারে আলোচনা করি। তো আমরা প্রথমে কী পাইলাম, গলবিল পাইলাম, গলবিলের পর অন্ননালী পেলাম। অন্ননালী কী করলো, খাবারটাকে কী করলো, অন্ননালী খাবারটাকে পাকস্থলীতে পাঠালো। এখন পাকস্থলীতে কী আছে, ঠিক আছে, পাকস্থলীর অবস্থানটা কি, পাকস্থলী হচ্ছে অন্ননালী আর হচ্ছে গিয়ে কি, এই যে তন্ত্র, অন্ননালী আর হচ্ছে অন্ত্র, অন্ননালী আর অন্ত্রের মাঝামাঝি অবস্থান করতেছে। আরও স্পেসিফিকলি যদি বলি, অন্ননালী এবং ক্ষুদ্রান্ত্রের মাঝামাঝি অবস্থান করতেছে, ঠিক আছে। এই পাকস্থলীতে কি আছে, পাকস্থলীতে একটা পুরু প্রাচীর আছে, এই যে প্রাচীরটা পাকস্থলীর, এটা কিন্তু খুবই পুরু, হ্যাঁ, এই পাকস্থলীর প্রাচীরটা খুবই পুরু, পাকস্থলীর প্রাচীরটা খুবই পুরু, হ্যাঁ, এই পাকস্থলীর কী আছে, পুরু প্রাচীর আছে, পুরু প্রাচীর আছে, পাকস্থলীর পুরু প্রাচীর আছে, ঠিক আছে, পুরু প্রাচীর আছে। এই প্রাচীরটা হচ্ছে পেশিবহুল, প্রাচীরটা হচ্ছে পেশিবহুল, ঠিক আছে, প্রাচীরটা পেশিবহুল। পাকস্থলীতে কি আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, পাকস্থলীতে কি আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে। এই পাকস্থলী হচ্ছে সংকোচন প্রসারণশীল, হ্যাঁ, সংকোচন প্রসারণে সক্ষম, সংকোচন প্রসারণে
সক্ষম, সংকোচন প্রসারণে সক্ষম। সংকোচন প্রসারিত হয়ে খাদ্যটাকে কী করে, সংকোচন প্রসারিত হয়ে সংকোচন হয় প্রসারণ হয়, সংকোচন হয় প্রসারণ হয়, সংকোচন প্রসারণ হয়ে কী হয়, খাবারটাকে নিচে নিচে ধাপিত করে, নিচের দিকে ধাপিত করে। এই কাজটা যে শুধু এখানেই ঘটে তা না, এই গলবিল এবং অন্ননালীর ক্ষেত্রেও সেম কাজটা ঘটে, সংকোচন এবং প্রসারণ ঘটে। এর ফলে কি হয়, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে প্যারিস্টালসিস। ধরুন যে এই যে আমাদের এই জায়গায় খাবারটা আছে, হ্যাঁ, এই জায়গায় খাবারটা আসলে কি হয়, যে এই জায়গায় একটা চাপ প্রয়োগ হয়, এই জায়গায় চাপ প্রয়োগ হয়, তারপর এই জায়গাটা চিকন হয়, যে সামনের জায়গাটা মোটা হয়, মোটা হলে খাবারটা সামনের দিকে যায়, সামনের দিকে যাওয়ার পর খাবারটা পিছনের দিকে আবার চিকন হয়, সামনের দিকে আবার মোটা হয়। এই যে একবার এই যে ধরেন দেখাই, এই যে আমাদের যদি এটা যদি হচ্ছে আমাদের নালী হয়, হ্যাঁ, এটা নালী হয়, তাহলে এখানে ধরেন খাবারটা আছে, খাবারটা আসার পর এই যে চাপ দিল, চাপ দেওয়ার পর এটা এভাবে ফুলে গেল, তারপর খাবারটা নিচে চলে গেল, স্বভাবতই খাবারটা নিচে চলে যাওয়ার পর এই যে নিচের অংশটা আবার চাপ দিল, চাপ দেওয়ার পর নিচের অংশটা আবার ফুলে গেল, ঠিক আছে, এরকম এভাবে খাবারটা নিচের দিকে যেতে থাকে, ঠিক আছে। আপনারা যে লম্বা বেলুনগুলো যে আপনারা দেখেন বা এই যে খেলনা হিসেবে ছোটোবেলায় খেলছেন, যে বেলুনের এক জায়গায় চাপ দিলে আরেক জায়গায় ফুলে যেত না, ঠিক এভাবেই উপরের দিকটা যখন খাবার থাকে উপর দিকটা একটা চাপ প্রয়োগ হয়, চাপ প্রয়োগের ফলে নিচের ধাপটা কি হয়, প্রসারিত হয়ে যায়, এর ফলে খাবারটা ইজিলি পরবর্তী ধাপে চলে যায়, এভাবেই খাবারটা নিচের দিকে নামে, ঠিক আছে। ঠিক আছে, পাকস্থলীতে কী হয়, সংকোচন প্রসারণ হয়, এর ফলে কী হয়, খাদ্যবস্তু নিচের দিকে যায়, ঠিক আছে। পাকস্থলীতে এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, এখান থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়, ঠিক আছে, গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয় বা পাচক রস নিঃসৃত হয়, এর ফলে কী হয়, খাদ্যটা পিষে একদম মন্ডে পরিণত হয়, ঠিক আছে। তারপর আসলাম আমরা কিসে, পাকস্থলীর পর আসলো কি, অন্ত্রে। অন্ত্রের কয়টা ধাপ, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র। এই যে যেই ধাপটা আছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, আর এই যে পেঁচানো যে ধাপটা এটা হচ্ছে বৃহদন্ত্র। ক্ষুদ্রান্ত্রের তিনটা পার্ট থাকে, ঠিক আছে, ক্ষুদ্রান্ত্রের তিনটা পার্ট থাকে, ঠিক আছে, ডিউডেনাম, ডিউডেনাম, জেজুনাম আর হচ্ছে কি ইলিয়াম, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, ঠিক আছে, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এটাকে আপনার মনে রাখতে পারেন ডিজে ইলিয়াস দিয়ে, ঠিক আছে, ডিজে ইলিয়াস, হ্যাঁ, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, ঠিক আছে। আর বৃহদন্ত্রের তিনটা পার্ট কি, সিকাম, কোলন, মলাশয়, সিকাম, কোলন, মলাশয়, সিকাম, কোলন, মলাশয়, সিকাম, কোলন, মলাশয়। বৃহদন্ত্র হচ্ছে কি সিকাম, কোলন এবং হচ্ছে কি মলাশয়। তো আচ্ছা, এখন দেখি আমরা এই যে প্রথমে যে পাকস্থলী এখানে শেষ হলো, হ্যাঁ, পাকস্থলী শেষ হওয়ার পর এখান থেকে যে শুরু হলো এটা হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, ঠিক আছে। ক্ষুদ্রান্তের তিনটা পার্ট আছে, উপরে শুরুর দিকের অংশটা ডিউডেনাম, মাঝের দিকেরটা হচ্ছে জেজুনাম, পরেরটা কি একদম শেষ প্রান্তটা হচ্ছে ইলিয়াম। এই যে একদম এই যে ডিউডেনাম এখানে পেয়েছে, একদম লাস্ট প্রান্তের যে প্রান্তটা এটা হচ্ছে কি, এই যে এই প্রান্তটা লাস্ট প্রান্তটা সেটা কি ইলিয়াম। তারপর ইলিয়াম থেকে কি হয়, এই যে পেস্টটা শুরু হয়, এই যে পেস্টটা শুরু হয় দেখতে পারতেছি, এটা কি সিকাম, হ্যাঁ, এই যে পেস্টটা এইখানে যে পেস্টটা দেখতে পারতেছি সেটা হচ্ছে সিকাম, ঠিক আছে, সিকাম। সিকামের পর কি আছে, কোলন আছে, ঠিক আছে। এই যে কোলনটা কোনটা, এই যে সিকামটা কিন্তু এই যে এভাবে, এই যে কোলনটা এভাবে উঠলে এই যে এটা হচ্ছে কোলন, ঠিক আছে। এই যে উপরে এই পেঁচানো অংশটা এদিক থেকে গেল, গিয়ে উপরে গেল, তারপর নিচে নামলো, এই অংশটা পুরাটা হচ্ছে কি কোলন, ঠিক আছে। কোলনের পর কি, এই যে মোটা যে জায়গাটা দেখতে পারতেছি আমরা, মোটা যে জায়গাটা দেখতে পারতেছি, কোলনের মধ্যে কি হয়, খাবারগুলো হচ্ছে এই যে এভাবে যে পেরিস্টালসিস প্রক্রিয়া বললাম, এই যে এই জায়গায় চাপ প্রয়োগ হয়, তারপর খাবার এই জায়গায় যায়, এই জায়গায় চাপ প্রয়োগ হয়, পরে এই জায়গায় যায়। এরপরে যে আমাদের কি হয়, কোলনের মধ্যে মূত্রটা মোটামুটি শেষ প্রান্তে যে মূত্রটা তৈরি হয়, এই মূত্রটা এই মূত্রাশয় বা হচ্ছে এই মলাশয় যেটা আছে, বা মূত্রাশয় বা মলাশয় যেটাই বলেন, এই মলাশয় এসে জমা হয়, মলাশয় এসে জমা হয়। খাবারটা এই মলমূত্রটা প্যারিস্টালসিস প্রক্রিয়া তৈরি হয়, মলাশয় এসে জমা হয়। জমা হওয়ার পর কি হয়, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পায়ুছিদ্র, হ্যাঁ, এটা হচ্ছে পায়ুছিদ্র। সোজা বাংলায় হচ্ছে আমাদের পশ্চাৎ দেশ, ঠিক আছে, যেখান দিয়ে আমরা মূত্র ত্যাগ করি, এটা হচ্ছে পায়ুছিদ্র, পায়ুছিদ্র। তারপর হচ্ছে যখন মূত্র ত্যাগের প্রয়োজন পড়ে, যখন এই মলাশয়ে পর্যাপ্ত পরিমাণ মূত্র জমা হয়, আপনারা গিয়ে যখন ওয়াশরুমে একদম সুন্দর করে একদম রাজার হালে বসেন, পুচুত করে সব কিছু একদম শেষ হয়ে যায়, মানে বের হয়ে যায়, ঠিক আছে, খুব ইজি। তাহলে কী কী বললাম আমরা, পুরা পৌষ্টিক নালীতে যা আছে, বইয়ে অনেক কিছু মানে অগোছালোভাবে অনেক কিছু লিখছে, আমরা এটাকে সামারি করে একদম কমপ্লিটলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি একটা চিত্রের মাধ্যমে, ঠিক আছে। আর এটা হচ্ছে মুখগহ্বর, সেখান থেকে কি হয়, খাদ্য গলবিলে যায়, গলবিল কি করে, অন্ননালীতে খাদ্য পাঠায়, অন্ননালী কি হয়, অন্ননালী থেকে খাদ্যটা পাকস্থলীতে যায়, পাকস্থলীতে কি আছে, পুরু প্রাচীর থাকে, প্রাচীরটা কি থাকে, পেশিবহুল প্রাচীর থাকে,
পাকস্থলীর প্রাচীরে কি থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, এখান থেকে কি হয়? গ্যাস্ট্রিক রস বা পাচক রস নিঃসৃত হয়, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। আর এটা কি হয়? পাকস্থলীয় সংকোচন প্রসারণে সক্ষম। এর ফলে কি হয়? সংকোচন প্রসারিত হয়ে খাদ্যটা নিচের দিকে যায়, খাদ্যটা নিচের দিকে যায় এবং কি হয়? আমাদের অন্ত্রে পৌঁছায়। অন্ত্রের কয়টা পার্ট? দুইটা পার্ট। কি কি? ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র। ক্ষুদ্রান্ত আছে কি? এই যে ক্ষুদ্রান্তটা, এই ক্ষুদ্রান্তের কয়টা পার্ট? ডিউডেনাম, জেজোনাম, ইলিয়াম। হ্যাঁ, সংক্ষেপে মনে রাখতে পারি ডিজে ইলিয়াস দিয়ে। তারপর ক্ষুদ্রান্তের যে এই যে ইলিয়াম, ইলিয়ামের শেষ প্রাচীর থেকে কি হয়? সিকাম শুরু হয়। সিকাম কিসের অংশ? বৃহদন্ত্রের অংশ। তাহলে বৃহদন্ত্রের কি কি অংশ নিয়ে গঠিত? সিকাম, কোলন এবং মলাশয়। কোলন কোনটা? সিকাম তো বললাম, এই যে শুরুর প্রান্তের অংশটা। তারপর শুরুর প্রান্তের অংশ থেকে যেটা তৈরি হলো, এই যে এই পিছন দিয়ে গিয়ে এই যে কোলন গেল, এভাবে উঠে কোলন গেল, এই কোলন গিয়ে শেষ প্রান্তে কি? এই যে হচ্ছে কি হয়? এই যে মলাশয়, মলাশয় হয়। কোলনের শেষ প্রান্তে অবস্থিত কি? মলাশয়। এখানে গিয়ে মল জমা হয়। মল যখন অত্যাধিক জমা হয় তখন মলাশয়ের পরে থাকে পায়ু ছিদ্র, এদিক দিয়ে কি হয়? মল ত্যাগ করা হয়। ঠিক আছে। আর আমরা দেখতে পাবো যে ইলিয়াম যে আছে, এই যে ইলিয়ামের সাথে এই যে একটা ছোট্ট করে অংশযুক্ত দেখতে পারবো, এটার নাম কি? এই যে এই কোলনের সাথে দেখতে পারতেছি, কোলনের এখানে, আর এই যে ইলিয়ামের সাথে যুক্ত এই অংশটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স। ঠিক আছে। আর এই যে আমরা এই পাশে যে অংশটা দেখতে পারতেছি, এটা হচ্ছে আমাদের যকৃৎ, যকৃৎ বা লিভার। এটাকে আমরা বাংলায় কি বলি? কলিজা। ঠিক আছে। আমরা অনেকে আবার কলিজা বলতে হার্ট মনে করেন। ঠিক আছে, কলিজা আর হার্ট কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে। আর নিচে একটা পাতার মতো অংশ দেখতে পারতেছি। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এরকম একটা পাতার মতো অংশ। হ্যাঁ, পাতার মতো অংশ, পাতার মতো অংশ। এই পাতার মতো অংশটার নাম কি? এটার নাম হচ্ছে অগ্নাশয়। এই পাতার মতো অংশের নাম হচ্ছে অগ্নাশয়। ঠিক আছে। আর এর উপরে কি থাকে? এটার উপরে হচ্ছে ডায়াফ্রাম থাকে। ঠিক আছে। আর এটার উপরে কি থাকে? ফুসফুস থাকে, ফুসফুস থাকে, আর এখানে হার্ট থাকে। ঠিক আছে। এটা হচ্ছে ডায়াফ্রাম, এগুলো এখানে ফুসফুস থাকে আর হার্ট থাকে। ঠিক আছে। এই ছিল মোটামুটি আমাদের পৌষ্টিক নালী নিয়ে পুরো আলোচনা। এখন যেগুলো বললাম, যে যকৃতের কথা, অগ্নাশয়ের কথা, এগুলো কিন্তু পৌষ্টিক নালীর অংশ না। পৌষ্টিক নালী আমি প্রথমেই বলে দিয়েছি। এখান থেকে এই যে এই নালীটা গেছে, এই যে এক নালীর ভিতরে যা কিছু আসছে, এটা কিন্তু সম্পূর্ণটা মিলে একটা নালী। হ্যাঁ, এক নালীতে যা যা আসছে সব হচ্ছে কি? পৌষ্টিক নালী। ঠিক আছে, পরিপাক নালীর অংশ। ঠিক আছে। এই মাঝখানে মুখগহ্বরে আমরা একটা জিনিস পড়ি নেই, সেটা কি? মুখগহ্বরে আমরা দাঁতের কথা অনেক বলছি। তো আমাদের দাঁত নিয়ে পড়াশোনা আছে। ঠিক আছে, দাঁত নিয়ে ভালো পরিমাণ পড়াশোনা আছে। তো আমরা এখন কি করব? দাঁত নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, দাঁত, দাঁত। হ্যাঁ, দাঁত নিয়ে পড়াশোনা করব, দাঁত নিয়ে পড়াশোনা করব। দাঁতের ইংলিশ কি? টুথ বা টিথ। হ্যাঁ, দাঁতের ইংলিশ কি? টুথ বা টিথ। তো আমরা দাঁত নিয়ে পড়াশোনা করি, দাঁত নিয়ে পড়াশোনা করি। ঠিক আছে। তো দাঁত নিয়ে যদি পড়াশোনা করতে যাই, আমাদের কয় ধরনের দাঁত আছে? 4 ধরনের দাঁত আছে। ঠিক আছে। কর্তন দাঁত, তারপর কি হচ্ছে? ছেদন দাঁত, তারপর কি আছে? অগ্রপেশন, অগ্রপেশন, তারপর কি আছে? পেশন, অগ্রপেশন, পেশন। কর্তনের ইংলিশ কি? কর্তনের ইংলিশ হচ্ছে ইনকিসোর্স। ছেদনের ইংলিশ হচ্ছে ক্যানাইন। তারপর হচ্ছে কি? অগ্রপেশনের হচ্ছে গিয়ে, অগ্র মানে কি? একটু পূর্বে, মানে প্রি মোলার, MOLAR, প্রি মোলার। আর হচ্ছে পেশন মানে কি? মোলার, পেশন মানে হচ্ছে মোলার। ঠিক আছে। এগুলোকে সংক্ষেপে আমরা কি লিখি? কর্তনকে আমরা সংক্ষেপে I, ছেদনকে কি লিখি? C, অগ্রপেশনকে কি লিখি? অগ্রপেশনকে কি লিখতে পারি আমরা? অগ্রপেশনকে লিখবো P, আর হচ্ছে পেশনকে কি লিখবো? M। ঠিক আছে। তো আমাদের দাঁত কয়টা থাকে? ঠিক আছে, কয়টা থাকে? আমাদের দাঁত যে মুখে নিচের পাটি, উপরের পাটি, 2 পাটি দাঁত আছে। ঠিক আছে। মানে কি? যে পাটি বলতে বুঝাইছে কি? চোয়াল, মানে আমাদের মাড়ি। হ্যাঁ, চোয়াল বা মানে কি? চোয়াল মানে হচ্ছে আমাদের মাড়ি। হ্যাঁ, চোয়াল মানে হচ্ছে কি? আমাদের মাড়ি। মাড়িতে কি আছে? সব মিলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের 32টা দাঁত থাকে। ঠিক আছে। এর মধ্যে আক্কেল দাঁত যে থাকে, আক্কেল দাঁতটা গঠিত হয় 18 বছরের পরে। ঠিক আছে, 18 বছরের পরে আক্কেল দাঁত গঠিত হয়। আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের মোট কয়টা দাঁত থাকে? 32টা দাঁত থাকে। এর মধ্যে কোন দাঁত কয়টা করে থাকে? ঠিক আছে। তো এই জন্য মনে রাখবো আমরা I2, C1, P2, M3 এভাবে। এখন I2, C1, P2, M3। তাহলে আচ্ছা, আমাদের দাঁত উপরের পাটি আছে, নিচের পাটি, আর হচ্ছে নিচের পাটি আছে। এটাকে আমরা 4 ভাগ করি। ঠিক আছে। তাহলে উপরেরটা 2টা ভাগ হলো, নিচেরটা 2টা ভাগ হলো। ঠিক আছে। আর I2, C1, P2, M3 কি? যে 1 ভাগের হিসাব এটা। তাহলে এখানে মানে ভাগ আছে 4টা, আমরা 4 দিয়ে গুণ করলেই মোটামুটি পেয়ে যাব। তাহলে I2, C1, P2, M3 মানে কি? আমাদের হচ্ছে, তাহলে আমরা যদি 4 দ্বারা গুণ করি কি হয়? তাহলে 4 দুগুণে কত? 8। তারপর হচ্ছে ক্যানাইন কয়টা থাকবে? 4 একে 4। তারপর হচ্ছে P কয়টা থাকবে? 4 দুগুণে 8।
M3 3 4 কয়টা 12টা, মানে আমাদের মোলার দাঁত থাকবে 12টা টোটাল, 2 পার্টি মিলিয়ে। এক পার্টিতে কয়টা থাকবে, তখন আমরা 2 গুণ করব। এক পার্টিতে মানে যদি এক সাইডে হিসাব করি তাহলে 2 গুণ করব, এভাবে আমরা হিসাবটা করব। আর যদি এটা আপনাদের একটু কঠিন লেগে থাকে, তাহলে আপনারা চাইলে সরাসরি মুখস্থ রাখতে পারেন যদি আপনাদের মনে চায়, যেমন 4টি কর্তন, 4টি ছেদন, 8টি অগ্রপেশন, 8টি পেশন, এভাবে আপনি চাইলে মনেও রাখতে পারেন। ঠিক আছে, এভাবে আপনি মনে রাখতে পারেন, আপনাদের বইতে যেরকম সরাসরি দেওয়া আছে। বাট এটা কি, এটা হচ্ছে একটা টেকনিক, হ্যাঁ, এটাকে অ্যাডভান্স টেকনিকও বলতে পারেন, আবার হচ্ছে শর্ট টেকনিকও বলতে পারেন, এভাবে মনে রাখা যায়। ঠিক আছে, ইভেন এটা আমি মোটামুটি ইন্টারমিডিয়েটের বই থেকে দিছি, ইন্টারমিডিয়েটের বইতে আর কি এভাবে মান নির্ণয় করা দেওয়া আছে। বাট আপনারা এটা না জানলেও চলবে, আপনারা চাইলে বইয়েরটা যেভাবে আছে সেভাবে সরাসরি মুখস্থ করে ফেলতে পারেন, হ্যাঁ। আর যদি মুখস্থ করতে সমস্যা হয় তাহলে এই টেকনিকটা মনে রাখতে পারেন। ঠিক আছে, এখন আমরা দেখলাম কি দাঁত কয়টা আছে, 4 রকমের দাঁত আছে, কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন। কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন, এই 4 ধরনের দাঁত আছে। ঠিক আছে, এখন আমরা দাঁতের গঠনটা হালকা একটু পড়বো। ঠিক আছে, দাঁতের গঠনটা পড়বো। তো দাঁতের গঠন যদি পড়তে যাই, একটা দাঁত আমরা কল্পনা করি, হ্যাঁ, একটা দাঁত আমরা কল্পনা করি, এই যে এরকম থাকে না একটা দাঁত, হ্যাঁ, এরকম একটা থাকে, এর মধ্যে এই অংশটা ধরেন মাড়ির নিচে থাকে, হ্যাঁ, এই অংশটা মাড়ির নিচে থাকে। তারপর হচ্ছে গিয়ে কি, হ্যাঁ, এতটুকু আপাতত আলোচনা করি। তো দাঁতের 3টা অংশ থাকে, হ্যাঁ, দাঁতের 3টা অংশ থাকে। একটা কি, এই একটা দাঁতের 3টা অংশ কি, একটা হচ্ছে কি মুকুট, হ্যাঁ, একটা হচ্ছে মুকুট, আরেকটা কি, আরেকটা হচ্ছে মূল, আরেকটা হচ্ছে কি গ্রীবা বা ঘাড়, হ্যাঁ, গ্রীবা বা নেক বা ঘাড় যেটাই বলেন। হ্যাঁ, মুকুটটা কি, মুকুটটা হচ্ছে আমরা উপর দিয়ে যা দেখতে পাই, মাটির উপরের অংশটা হচ্ছে মুকুট, হ্যাঁ, উপরের অংশটা হচ্ছে কি মুকুট, উপরের অংশটা। আর মূল কি, এই যে মাড়ির নিচে যেটা অবস্থান করতেছে, মাড়ির নিচে। মূল কই থাকে, মাটির নিচে, তাহলে দাঁতের ক্ষেত্রে মূলটা কই থাকবে, মাড়ির নিচে থাকবে। আর মুকুট কই থাকে, আমরা মুকুট তো রাজা বাচ্চারা কোথায় পড়ে, মাথায় পড়ে, তো এটা একদম উপরের দিকে দৃশ্যমান যেটা, সেটা থাকবে মুকুট। আর এই মাঝখানে যে অংশটা, হ্যাঁ, এই যে মাঝখানে যে একটা অংশ, এই যে দুই মাঝখানে যে অংশটা, এটা কি ঘাড় বা গ্রীবা। আমাদের মাথা এবং এই যে বুক যেটা আছে, দুটার মাঝখানে কি আছে, আমাদের ঘাড়টা আছে না, ঘাড় গলা যেটাই বলেন, তো এটা হচ্ছে মাঝামাঝি অবস্থান করে। তো এটা হচ্ছে দাঁতের 3টা অংশ থাকে। ঠিক আছে, এখন দাঁতের উপাদানগুলো যদি আমরা আলোচনা করি, 3টা অংশ তো বুঝলাম, কিন্তু উপাদানগুলো যদি আমরা আলোচনা করি তাহলে কি কি পাবো, তাহলে প্রথমে যেটা পাবো, আমাদের বাইরে একটা আবরণ পাবো, সেটা কি ডেন্টিন, হ্যাঁ, সেটা হচ্ছে কি ডেন্টিন। এটা কি কালার হয়, ডেন্টিনটা হয় সাদা কালারের হয়, ডেন্টিনটা সাদা হয় এবং হচ্ছে কি হয়, শক্ত হয়। ডেন্টিনটা সাদা হয় এবং শক্ত হয়, এবং এই ডেন্টিনটাই ডেন্টিনটার কারণেই দাঁত মূলত সাদা দেখায়, কিন্তু দাঁতের প্রকৃত কালার হচ্ছে গিয়ে কি, দাঁতের মূল কালার হচ্ছে হলুদ। হলুদটা কিসের কালার, এনামেলের কালার। ঠিক আছে, দাঁতের এনামেল, ডেন্টিনের নিচেই থাকে কি, এই যে ডেন্টিন হচ্ছে উপরেরটা ডেন্টিন, হ্যাঁ, ডেন্টিন। নিচের এই অংশটা কি এনামেল, নিচের অংশটা হচ্ছে এনামেল। এনামেলটা কি কালার হয়, এনামেলটা হয় হলুদ কালারের হয়, এনামেলটা হলুদ কালারের হয়। আর এনামেলের মধ্যে কি থাকে, এনামেলের মধ্যে কি থাকে, এখানের মধ্যে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম ফসফেট থাকে, ক্যালসিয়াম ফসফেট থাকে, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট থাকে। তারপর কি থাকে, ক্যালসিয়াম কার্বনেট থাকে, ক্যালসিয়াম কার্বনেট থাকে, ক্যালসিয়াম ফসফেট তো পড়লাম, হ্যাঁ, ক্যালসিয়াম ফসফেট থাকে। তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট থাকে। তারপর কি থাকে, ফ্লোরাইড আয়ন থাকে, ফ্লোরাইড আয়ন থাকে, ফ্লোরাইড আয়ন থাকে। তো এগুলো থাকে। ঠিক আছে, তো কি থাকে আমাদের এনামেলের মধ্যে, ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ফ্লোরাইড আয়ন, এগুলো থাকে আমাদের। ঠিক আছে, এনামেলের মধ্যে। তারপর আমাদের নিচে কি আছে, আমাদের দাঁতের মধ্যে ভিতরে যেই এই যে নিচের দিকে যে জায়গাটা থাকে, হ্যাঁ, নিচের দিকে যে জায়গাটা থাকে, এদিকে বিভিন্ন আমাদের দাঁতের নার্ভগুলো থাকে। ঠিক আছে, শিরা উপশিরাগুলো থাকে। এই অংশটাকে কি বলা হয়, অংশটাকে বলা হয় কি দন্তমজ্জা, দন্তমজ্জা, হ্যাঁ, দন্তমজ্জা। এখানে আমাদের কি থাকে, দন্তমজ্জার মধ্যে ধমনী শিরাগুলো থাকে, স্নায়ুগুলো থাকে, নার্ভ যেটাকে বলে। ঠিক আছে, এখানে কি থাকে, সামান্য পরিমাণে অক্সিজেন থাকে। ঠিক আছে, এই দন্তমজ্জার মধ্যে কি থাকে, অক্সিজেন থাকে, প্লাস কিছু পুষ্টি উপাদান থাকে। এরপর হচ্ছে এটার সাইড দিয়ে, এই যে দন্তমজ্জা তো বললাম, একদম মূলের মধ্যে, মূলের সাইড দিয়ে একটা আস্তর থাকে, মূলের সাইড দিয়ে একটা আস্তর থাকে। এই আস্তরটাকে কি বলা হয়, এই আস্তরটাকে বলা হয় সিমেন্ট বলা হয়। আপনাদের বইতে একটা সবুজ কালারে মার্ক করা আছে, হ্যাঁ, যে দাঁতের যে মূলের সাইড দিয়ে একটা আস্তর থাকে, সাইড দিয়ে একটা আস্তর থাকে, এই আস্তরটাকে বলা হয় কি সিমেন্ট। এই আস্তরটাকে বলা হয় কি সিমেন্ট, এই আস্তরটাকে বলা হয় সিমেন্ট। এটা নিচের অংশে দাঁতের ডেন্টিনকে আবৃত করে রাখে। ঠিক আছে, নিচের অংশে দাঁতের ডেন্টিনকে আবৃত করে রাখে। তো এই ছিল মোটামুটি আমাদের দাঁত নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা। তো দাঁতের কয়টা অংশ থাকে,
বাহ্যিকভাবে দাঁতের 3টা অংশ থাকে, কি কি? মুকুট, মূল এবং গ্রীবা। আর তাদের উপাদানগত যদি ডিফারেন্সটা করি তাহলে কয়টা জিনিস থাকে? 4টা। কি কি উপাদান? 4টা। কি কি? ডেন্টিন, এনামেল, দন্তমজ্জা আর হচ্ছে গিয়ে কি? সিমেন্ট। ঠিক আছে, তো আমরা দাঁত পড়াশোনা করে ফেললাম। ঠিক আছে, তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। আমরা পৌষ্টিক নালী নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, পৌষ্টিক নালী নিয়ে আলোচনা করছি, পৌষ্টিক গ্রন্থি নিয়ে এখন আলোচনা করব আমরা। ঠিক আছে, পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থি। আচ্ছা, আমরা যকৃৎ পড়ছি না? যকৃৎ তো পড়ছি, মানে যকৃৎটা চিত্রের মধ্যে দেখছি। তো যদি আমরা পড়তে যাই তাহলে বইতে একটা চিত্র আছে, চিত্রটা আমরা আঁকি। পাকস্থলীতেও কিছু গ্রন্থি আছে, যকৃতেও গ্রন্থি আছে, অগ্নাশয়েও গ্রন্থি আছে। ঠিক আছে, ওই পৌষ্টিক গ্রন্থি টোটাল কয়টা? গ্রন্থি হচ্ছে টোটাল 5টা। ঠিক আছে, গ্রন্থি হচ্ছে টোটাল 5টা। কি কি গ্রন্থিগুলো হচ্ছে কি? 1 নম্বরে হচ্ছে কি? লালা গ্রন্থি, লালা গ্রন্থি। 2 নম্বরে কি আছে? যকৃৎ। 3 নম্বরে কি আছে? অগ্নাশয়, লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়। তারপর কি আছে? গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি। পাশে কি আছে? আন্ত্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি। এখন আমরা আপনাদের সুবিধার্থে চিত্রটা একটু আঁকার ট্রাই করি। হ্যাঁ, চিত্রটা একটু আঁকার ট্রাই করি। ঠিক আছে, তো প্রথমে পাকস্থলী চিত্রটা এঁকে ফেলি। পাকস্থলী চিত্রটা আঁকি প্রথমে। নর্মাল একটা আঁকলাম আর কি, আপাতত তাড়াহুড়া করে একটু বোঝানোর মতো করে একটা আঁকলাম। ঠিক আছে, আঁকলাম। আঁকার পরে এখানে কি থাকে? এখানে আমাদের যকৃৎটা থাকে। হ্যাঁ, যকৃৎটা আসলে একটু কনজাস্টেড থাকে, বাট আমি এখানে এইভাবে দেখাই দিলাম। ঠিক আছে, পাকস্থলী থাকে। পাকস্থলীর পর এই নালীটা তো এইভাবে যায়। হ্যাঁ, ক্ষুদ্রান্তর দিকে যায়। হ্যাঁ, ক্ষুদ্রান্তর দিকে যায়, ক্ষুদ্রান্ত যায়, ক্ষুদ্রান্ত গিয়ে তারপর এখান থেকে কী যায়? বৃহদন্ত্রে যায়। এই বৃহদন্ত্রটা কীভাবে যায়? এই যে এভাবে দেখাইছিলাম, আগের চিত্রটার মধ্যে দেখাইছিলাম না? হ্যাঁ, এভাবে এখানে দেখাই দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে বৃহদন্ত্র যায়। আর মাঝখান দিয়ে কী যায়? অগ্নাশয়টা। অগ্নাশয়টা যায় হচ্ছে এই দিক দিয়ে। অগ্নাশয়টা হচ্ছে যে পাতার মতো, যে দেখাইছিলাম পাতার মতো থাকে। হ্যাঁ, অগ্নাশয়টা পাতার মতো থাকে, আর হচ্ছে মাঝখানে একটা নালীর মতো নালী থাকে, আর এদিক দিয়ে পিত্তথলি থাকে, পিত্তথলি থাকে। এই হচ্ছে মোটামুটি চিত্র, এই হচ্ছে মোটামুটি চিত্র। এখন লালা গ্রন্থি, লালা গ্রন্থিটা কই থাকে? আমাদের মুখের মধ্যে থাকে। লালা গ্রন্থি কয় জোড়া? 3 জোড়া। ঠিক আছে, লালা গ্রন্থি হচ্ছে গিয়ে 3 জোড়া। লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া। কী কী? লালা গ্রন্থি 3 জোড়া। কী কী? প্যারোটিড, প্যারোটিড গ্রন্থি। তারপর কি আছে? সাবম্যাক্সিলারি, 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 সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবম্যাক্সিলারি। ঠিক আছে, ম্যান্ডিবল মানে কি? আমাদের মুখের একটা হাড্ডি, আর হচ্ছে ম্যাক্সিলাও হচ্ছে আমাদের ফেসের একটা হাড্ডি। ঠিক আছে, আর লিঙ্গুয়াল, হ্যাঁ, এই প্যারোটিড গ্রন্থি আছে, এটা আমাদের কানের নিচে অবস্থান করে। ঠিক আছে, সাবম্যাক্সিলারি মানে ম্যাক্সিলার নিচে অবস্থান করে, আর সাবম্যান্ডিবুলার মানে ম্যান্ডিবুলার নিচে। ঠিক আছে, তো এইগুলা হচ্ছে কি হয়? প্যারোটিড, সাবম্যাক্সিলারি অথবা সাবম্যান্ডিবুলার। আরেকটা থাকে কি? সাবলিঙ্গুয়াল, সরি এটা সাবলিঙ্গুয়াল হবে। ঠিক আছে, আপনাদের বই অনুসারে এটা সাবলিঙ্গুয়াল হবে, সাবলিঙ্গুয়াল। ঠিক আছে, সাবলিঙ্গুয়াল হবে। ঠিক আছে, সাবলিঙ্গুয়াল হবে। ঠিক আছে, প্যারোটিড, সাবম্যাক্সিলারি, সাবলিঙ্গুয়াল 3টা হয়। ঠিক আছে, তো আপনার প্যারোটটা কই থাকে? কানের নিচে থাকে। ম্যাক্সিলারিটা কই থাকে? ম্যাক্সিলার নিচে থাকে। আর এটা শেষ হয় লিঙ্গুয়াল মানে জিহ্বার পিছনে গিয়ে। ঠিক আছে, আর প্যারোটিডটা কই গিয়ে সমাপ্ত হয়? প্যারোটিডটা সমাপ্ত হয় প্রিমোলার দাঁতের পিছনের ওই দিকে গিয়ে। আর সাবলিঙ্গুয়াল যেটা আছে সেটা আমাদের জিহ্বার নিচে গিয়ে সমাপ্ত হয়। ঠিক আছে, এখান থেকে কি হয়? লালা গ্রন্থি থেকে লালা রস নিঃসৃত হয়, লালা গ্রন্থি থেকে লালা রস নিঃসৃত হয়, লালা রস নিঃসৃত হয়, লালা গ্রন্থি থেকে লালা রস নিঃসৃত হয়। পাশাপাশি কি হয়? টায়ালিন এনজাইম নিঃসৃত হয়। ঠিক আছে, টায়ালিন, টায়ালিন এনজাইম নিঃসৃত হয়, টায়ালিন এনজাইম নিঃসৃত হয়, টায়ালিন এনজাইম নিঃসৃত হয়। লালা গ্রন্থি থেকে টায়ালিন এনজাইম নিঃসৃত হয়। লালা গ্রন্থি কয় জোড়া? 3 জোড়া। লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া, মানে কয়টা? 6টা। 3 জোড়া মানে কয়টা? 6টা। কী কী? প্যারোটিড, সাবম্যাক্সিলারি, সাবলিঙ্গুয়াল। প্যারোটিড 2টা, সাবম্যাক্সিলারি 2টা, সাবলিঙ্গুয়াল 2টা। ঠিক আছে, এখান থেকে এই 3টা গ্রন্থি থেকে কি হয়? একই কাজ, লালারস আর টায়ালিন নিঃসৃত হয়। তারপর কি আছে? যকৃৎ আছে। এই যে আমাদের এই অংশটা কি? এই অংশটা হচ্ছে কি? যকৃৎ। যকৃৎটা কি হয়?
ডায়াফ্রামের নিচে এটা অবস্থান করতেছে, ঠিক আছে। যকৃৎ থেকে অনেক কাজ হয়, ঠিক আছে। আমাদের যে ইউরিয়া জাতীয় মল আছে অর্নিথিন চক্রের মাধ্যমে যে তৈরি হয়, এটা যকৃতে তৈরি হয়। তারপর হচ্ছে যকৃতের মধ্যে কী হয়, পিত্তরস তৈরি হয়, ঠিক আছে। যকৃতে পিত্তরস তৈরি হয়। যকৃতের কিন্তু 4টা খণ্ড থাকে, 4টা অসম্পূর্ণ খণ্ড থাকে। 4টা কী থাকে, অসম্পূর্ণ খণ্ড। 4টা অসম্পূর্ণ খণ্ড, 4টা অসম্পূর্ণ খণ্ড থাকে। 4টা অসম্পূর্ণ খণ্ডের নাম কি? ডান খণ্ড, বাম খণ্ড, কোয়াড্রেট, কর্ডেট। ডান খণ্ড, বাম খণ্ড, কোয়াড্রেট, কর্ডেট। ডান খণ্ড, বাম খণ্ড, কোয়াড্রেট, কর্ডেট, ঠিক আছে। আর ডান খণ্ডটা হচ্ছে সবচেয়ে বড় খণ্ড, ঠিক আছে। ডান খণ্ডটা হচ্ছে সবচেয়ে বড় খণ্ড। এখন আমরা যকৃতের কাজটা কি, হ্যাঁ, যকৃতের কাজটা কি, যকৃতের কাজ, হ্যাঁ, যকৃতের কাজ কি, যকৃতের কাজ কি? আচ্ছা, আমরা তো বললাম যে যকৃতের মধ্যে কি থাকে, যকৃতের নিচে পিত্তথলি থাকে, এই দিকটায় পিত্তথলি থাকে। আর যকৃতের মধ্যে পিত্তরস তৈরি হয়। যকৃতে কি হয়, পিত্তরস তৈরি হয়, পিত্তরস তৈরি হয়, পিত্তরস তৈরি হয়। এবং কি হয়, পিত্তরস কই গিয়ে এই যকৃতের নিচে যে পিত্তথলি থাকে সেখানে সঞ্চিত হয়। পিত্তরস সঞ্চিত হয় পিত্তথলিতে, কিন্তু পিত্তরস তৈরি হয় কোথায়, যকৃতে, ঠিক আছে। এরপর হচ্ছে ইউরিয়া জাতীয় মল যে অর্নিথিন চক্রের মাধ্যমে তৈরি হয়, ইউরিয়া জাতীয় মল যে তৈরি হয়, ইউরিয়া জাতীয় মল যে তৈরি হয় সেটা কই হয়, যকৃতে হয়, ঠিক আছে। ইউরিয়া জাতীয় মল তৈরি হয় কোথায়, যকৃতে তৈরি হয়। কিসের মাধ্যমে, অর্নিথিন চক্রের মাধ্যমে, ঠিক আছে। আর যকৃত হচ্ছে কি, একটা সঞ্চয় কেন্দ্র হিসেবে কাজ করে, সঞ্চয় কেন্দ্র হিসেবে কাজ করে। কীরকম, কী সঞ্চয় করে এটা, আমরা যে গ্লুকোজ খাই না, আমরা গ্লুকোজ খাই, গ্লুকোজ মানে কি, শর্করা। আমরা যে খাদ্য গ্রহণ করি, শর্করা গ্রহণ করি, অতিরিক্ত যে শর্করাটা থাকে সেটা কি হয়, গ্লাইকোজেনের রূপ নেয়, গ্লাইকোজেন, গ্লাইকোজেনে কনভার্ট হয়, গ্লাইকোজেনে কনভার্ট হয়ে গ্লাইকোজেন এই যে যকৃতে সঞ্চিত অবস্থায় থাকে, হ্যাঁ, গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যকৃতে শোষিত হয় বা যকৃতে সঞ্চিত থাকে, ঠিক আছে। গ্লাইকোজেন সঞ্চয়, আর এটা হচ্ছে প্রাণীর বৈশিষ্ট্য। গ্লাইকোজেন সঞ্চয়টা কি, প্রাণীর বৈশিষ্ট্য। আর প্রয়োজন সময় কি হয়, প্রয়োজনের সময় কি হয়, এই গ্লাইকোজেন ভেঙে কি হয়, গ্লাইকোজেন ভেঙে আমাদের পুনরায় শর্করায় রূপান্তরিত হয় যখন আমাদের শরীরে শক্তির প্রয়োজন হয়। যেরকম আমাদের এই রমজান মাসে আমাদের যখন এখন শক্তির প্রয়োজন হয়, আমাদের যখন শক্তির প্রয়োজন হয় তখন হচ্ছে কি হয়, আমাদের পেটে তো খাবার থাকে না, তখন এই গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজে কনভার্ট হয় এবং আমরা শক্তি পাই। তাহলে ওই সময় ক্ষরণকারী হিসেবেও কাজ করতেছে, সঞ্চয়কারী হিসেবেও কাজ করলো, ক্ষরণকারী হিসেবেও কাজ করলো, ঠিক আছে। আচ্ছা, এখন ইউরিয়া দিয়ে অনেকে একটু চিন্তায় পড়ে যেতে পারেন, আপনাদের বইতে দেওয়া আছে যে অ্যামোনিয়া জাতীয়, হ্যাঁ, অ্যামোনিয়া জাতীয়। এখন ইউরিয়ার সংকেতটা কি, হ্যাঁ, ইউরিয়ার সংকেত হচ্ছে কি, NH2CO NH2। আর এই NH2 কি, NH3 থেকে যদি একটা H সরিয়ে দেই, একটা H যদি সরিয়ে দেই তাহলে হয় অ্যামিনোমূলক, ঠিক আছে। তাই এটাকে বলা হয় কি, এই যে অ্যামিন রূপী নাইট্রোজেন ঘটিত বজ্র, যে নাইট্রোজেন আছে অ্যামিনে, তাই অ্যামিন ঘটিত নাইট্রোজেন ঘটিত বজ্র বলতে মূলত ইউরিয়া কি বোঝানো হয়েছে, ঠিক আছে, ইউরিয়া বা ইউরিক অ্যাসিড। তাহলে কি করতেছে যকৃৎ, আমাদের এই যে গ্লুকোজটাকে গ্লাইকোজেনে পরিণত করতেছে, গ্লুকোজের মাত্রাটা কিন্তু ঠিক রাখতেছে। আমাদের বডিতে যখন গ্লুকোজের চাহিদা প্রয়োজন পড়ছে, আমরা খাবার পাইতেছি না, তখন এটা গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করতেছে। আবারও সেম কেস, এটা গ্লুকোজের কি করতেছে, ভারসাম্য রক্ষা করতেছে, ঠিক আছে। এরপর আরেকটা কাজ করে যকৃৎ, এটা কী করে, রক্ত সঞ্চয় করে, রক্ত সঞ্চয় করে, ঠিক আছে, রক্ত সঞ্চয় করে, রক্ত সঞ্চয় করে, ঠিক আছে। রক্ত সঞ্চয়ের ক্ষেত্রেও যকৃৎ কাজ করে, ঠিক আছে। তাহলে আমরা লালাগ্রন্থি পড়লাম, যকৃৎ পড়লাম, ঠিক আছে। যকৃতের কাজগুলো খুব ভালোভাবে পড়লাম। এখন আমরা কি পড়ব, অগ্নাশয়, ঠিক আছে। অগ্নাশয় কোনটা, এই যে আমাদের নিচে এই যে পাতার মতো যে অংশটা, এটা হচ্ছে কি, অগ্নাশয়। পাতার মতো অংশটা হচ্ছে কি, অগ্নাশয়। পাতার মতো অংশ কি, অগ্নাশয়। আচ্ছা, আমরা ডায়াবেটিসের নাম শুনছি না, হ্যাঁ, ডায়াবেটিসের নাম আমরা সবাই শুনছি। ডায়াবেটিসের ক্ষেত্রে কি হয়, হ্যাঁ, আমাদের গ্লুকোজটা ভাঙতে চায় না, গ্লুকোজটা ঠিকঠাক মতো ডাইজেস্ট হতে চায় না। সেক্ষেত্রে কী থাকে, গ্লুকোজের জন্য কী লাগে, আমাদের ইনসুলিন লাগে। তো আমাদের অগ্নাশয়তে একটা আছে, কোষ আছে, ঠিক আছে, বিটা কোষ, হ্যাঁ। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক একটা জায়গা আছে আমাদের অগ্নাশয়তে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই নামটা আপনারা পাবেন আপনাদের বইয়ের অধ্যায় 10-এ, হ্যাঁ, ওই অধ্যায় 10 যখন পড়াবো তখন এটা নিয়ে আলোচনা করব। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে একটা কোষ আছে, বিটা কোষ। এই বিটা কোষ থেকে কী হয়, ইনসুলিন ক্ষরিত হয়, ইনসুলিন ক্ষরিত হয়, ইনসুলিন ক্ষরিত হয়। আর অগ্নাশয় থেকে আরেকটা জিনিস ক্ষরিত হয়, সেটা কি, আরেকটা হচ্ছে কি, গ্লুকাগন, গ্লুকাগন, গ্লুকাগন।
তাহলে আমরা যদি সহজ ভাষায় বলি, অগ্নাশয়ের মধ্যে কী আছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামে একটা কোষ আছে, সেখান থেকে কী হয়, ইনসুলিন ক্ষরিত হয়। আর অগ্নাশয় থেকে আরেকটা জিনিস আছে সেটা ক্ষরিত হয়, সেটা কি, গ্লুকাগন। তাহলে অগ্নাশয় থেকে কয়টা জিনিস ক্ষরিত হইলো, দুইটা, একটা কি, একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকাগন। ইনসুলিনটা কি করে, আচ্ছা আমরা যে বললাম না গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়, গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে কি, ইনসুলিন, গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে ইনসুলিন। আর যখন আমাদের শর্করার প্রয়োজন হয়, গ্লাইকোজেন থেকে আমাদের কি প্রয়োজন, গ্লুকোজ করা প্রয়োজন, তখন কাজটা করে কি, গ্লুকাগন, তখন কাজটা করে গ্লুকাগন। আচ্ছা তাহলে কি হইলো, যে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে ইনসুলিন, আর গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে গ্লুকাগন, ঠিক আছে। তো এই কাজটা করে কি, অগ্নাশয় করে থাকে, ঠিক আছে। আর যারা ডায়াবেটিস রোগী থাকে তাদের ক্ষেত্রে ইনসুলিনটা ক্ষরণ হওয়া বন্ধ হয়ে যায়, বা ইনসুলিন পর্যাপ্ত পরিমাণ ক্ষরিত হয় না, সেজন্য কি হয়, তাদের এক্সট্রা করে ইনসুলিন পুশ করতে হয় বডিতে, ঠিক আছে। তো এটা হচ্ছে অগ্নাশয়ের কাজ। তারপর হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, আমরা পাকস্থলীতে বলছিলাম, পাকস্থলীর প্রাচীরে কী থাকে, গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। এরা কি করে, গ্যাস্ট্রিক রসকরণ করে, গ্যাস্ট্রিক রসকরণ করে। পাশাপাশি কি হয়, এটার মধ্যে HCl থাকে প্রচুর পরিমাণে, এটার মধ্যে HCl থাকে প্রচুর পরিমাণে, পাকস্থলীতে HCl থাকে প্রচুর পরিমাণে। পাচক রস বা গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয় গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে। গ্যাস্ট্রিক গ্রন্থি কই থাকে, পাকস্থলীর প্রাচীরে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে আন্তরিক গ্রন্থি। আন্তরিক গ্রন্থি মানেই তো বুঝতে পারতেছি, অন্ত্র, ঠিক আছে। অন্ত্রের মধ্যে কি আছে, ক্ষুদ্রান্ত্র আছে, আর কি আছে, বৃহদন্ত্র আছে, ক্ষুদ্রান্ত্র আছে, বৃহদন্ত্র আছে। আচ্ছা ক্ষুদ্রান্ত্র আর বৃহদন্ত্র আছে। তো ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের কি আছে, ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসরণকারী অঙ্গ আছে। এর ফলে কি হয়, বিভিন্ন রস নিঃসৃত হয়, খাদ্যকে কি করে, ডাইজেস্টে ইজি করে। এরপর বিভিন্ন ধরনের শোষণতল আছে, শোষণতলের জন্য কি আছে, ভিলাই, হ্যাঁ, ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে বেশি পরিমাণ থাকে এটা। আর সবচেয়ে বেশি শোষিত হয় পানি সেখানে, আমরা যে পানি খাই সবচেয়ে বেশি পানি কিন্তু এই ভিলাইয়ে শোষিত হয়, ক্ষুদ্রান্তের ভিলাইয়ে, ঠিক আছে। তো যা যা বললাম এতটুকু মোটামুটি আপনারা জানলে মোটামুটি চলবে। আর বাকিটা আপনাদের কাজ কি, বইটা পুরাটা রিডিং দিবেন, ঠিক আছে, বইটা রিডিং দিবেন, তারপর হচ্ছে কোয়েশ্চেন সলভ করবেন। আর যদি কোনো সমস্যা থাকে আপনাদের পড়তে গিয়ে, যদি মনে হয় যে কোনো একটা জিনিস আপনারা বুঝেন নাই, তাহলে চাইলে যে অংশটা বুঝেন নাই ক্লাসের সেটা একটু রিপিট দেখতে পারেন, বা পুরো ক্লাসটা আরেকবার দেখতে পারেন, তাহলে আপনাদের ভালো ক্যাচ করবে মাথায়। আর যদি তবুও সমস্যা হয় আমাদের পেজে নক করতে পারেন, আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি ইনশাল্লাহ। আমি যদি আমার যতটুকু সাধ্য আছে আপনাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। আর আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা কি পড়ব, নেক্সট ক্লাসে আমরা খাদ্য পরিপাক ক্রিয়া পড়ব, আর বিভিন্ন ধরনের রোগ নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অধ্যায়টি শেষ করে দিব, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ক্লাস আসার আগ পর্যন্ত স্টে টিউনড উইথ পোটাজো। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।